তার পুরনো এক্স গার্লফ্রেন্ডের সাথে ও সেক্সুয়াল কিছু ভিডিও তুলে রাখতো, যেগুলো আমাকে দেখাতো, এবং সেগুলো ছিল ওর ফ্যান্টাসি। এবং লোককে দেখিয়ে সেক্স করতে হবে, ফ্যান্টাসি। আমি এগুলোকেই ভাবতাম বোধহয় নর্মাল। আমার পাশে অন্য মেয়েকে শুয়ে সেক্স, সেটা আমাকে দেখতে হবে, আমায় ভিডিও করতে হবে। কে আটকে উঠছেন না? সব্যসাচী বাবু এত সুন্দর লেখেন, এত সুন্দর মানুষ। সে নামগুলো আমি জানি, আপনাদেরই পরিচিত মুখ, কিন্তু আমি তাদের নাম বলবো না। যখন আমার সাথে পরিচয় হয় কোন ছেলের সাথে সম্পর্ক ছিল তার, এবং তার সাথে সেক্স করতে গিয়ে তার পেনিস ছিঁড়ে যায় এবং রুবি হসপিটালে সে ভর্তি হয়, একটু খোঁজ নিয়ে দেখুন। কি শুনতে চান বলুন? আজকে আমি সব সত্যি বলবো। আমি বাঁচতে চেয়েছি, নিজের মতন করে বাঁচতে চেয়েছি। এটাই একটা অপরাধ? একটা মেয়ে হিসেবে যদি শুধু সে বাঁচতে চায়, অপরাধ? স্ক্রিপ্ট রেডি হলো? আচ্ছা, স্ক্রিপ্ট রেডি হয়নি দাদা বা দিদি যে লিখছেন। এতক্ষণ ধরে কি চলছিল তার সমস্তটা রেকর্ডিং আছে আমার কাছে। আশা করি লাস্ট যে কথাটা লেখা আছে, যে ছবিটা আমি পোস্ট করেছি, সেই স্ক্রিনশটটাও আমি পোস্ট করে দিয়েছি। হ্যাঁ, তা করলে কেন? তাহলে শুরু থেকে শুরু করতে হয় একটু। হ্যাঁ, সব্যসাচীকে বিয়ে করার আগে আমার বিয়ে ছিল, সেটা সব্যসাচী শুরু থেকেই জানতো। এবং আমি এটাও জানতাম যে সব্যসাচীর বহু মেয়ের সাথে অ্যাফেয়ার, এবং একটা ভাড়া বাড়িতে থাকে ওরা। আমার কাছে কোনোদিন অর্থটা ম্যাটার করেনি। পুরোটা শুনবেন, সবটা শুনবেন, আমি আমার নিজেরটাও বলবো। এই 7 বছর ধরে আমি যে হুমকিগুলো, হ্যাঁ হ্যাঁ, একটু ওয়েট করুন মৌসুমিদি, একটু ওয়েট করুন। যে ডিভোর্সটা কেন হলো সমস্তটা জানতে পারবেন। আমি এখনো পর্যন্ত মানে হুমকি শুনছিলাম যে আমি যদি সব বলে দিই কি কি হতে পারে আমার সাথে। আমি কিছু বলিনি, বলতে চাইও নি, বাট আমার মনে হয় এটা শেষ হওয়া দরকার। যা হয় হবে। আর কেন সোশ্যাল মিডিয়ায় এসে বলছি? কারণ সোশ্যাল মিডিয়াতেই নোংরামোগুলো চলছে। তাই আমাকে আজ মানে মাঝরাতে এই অবস্থাতেই লাইভে আসতে হলো। আমি যখন সব্যসাচীকে বিয়ে করি না, সব্যসাচীর নিজস্ব একটা ব্যাংক অ্যাকাউন্ট পর্যন্ত ছিল না। আমি ভালোবেসেছিলাম একটা মানুষকে যার লেখা দেখে আমার মনে হয়েছিল যে একটা মানুষ যার লেখা লেখনী আর সেই মানুষটা এক। এই যে আপনারা লেখেন না যে এখনো সব্যসাচী বাবু অনেক কষ্ট পাচ্ছেন, আপনার জন্য অনেক কষ্ট পান, সেটা তার লেখা। মানুষটা কি আদৌ সে? শুধু এক ছাদের তলায় না থাকলে কেউ কাউকে কোনোদিন চিনতে পারে না। আমি সেটা সহ্য করে এসেছি 7টা বছর। আমি জানি না আজকে আমি লাইভে কতটুকু বলতে পারবো, আমি চেষ্টা করব। অনেক মানুষ জড়িয়ে আছে, সবকিছুর সাথে অনেক মানুষ জড়িয়ে আছে, কিন্তু আমি তো সবার নাম করব না। কিন্তু শুধুমাত্র আমার কারণটা বলতে হবে। আমি যেটুকু রোজগার করতাম সেই সময়, 2017-র কথা বলছি, যেটুকু রোজগার করতাম তার বেশিরভাগটাই আমি কিন্তু ওদের ওপরে তুলে দিতাম। মাত্র 15,000 টাকা স্যালারি পেতো, তাও ব্যাংক অ্যাকাউন্ট ছিল না সব্যসাচীর। বইয়ের তলায় টাকা রেখে দিন চলতো। আমার মনে হয়েছিল যে হ্যাঁ, একটা আমার তো ফ্যামিলি হবে, এটা করাই যায় না। আমার মধ্যে কোনোদিনই ওটা ছিল না যে একটা
পুরুষ মানুষ একটা, যদি তার একটা মেয়ে রেসপন্সিবিলিটি নিতে পারে, তো একটা মেয়ে কেন একটা পুরুষ মানুষের রেসপন্সিবিলিটি নেবে না? তো সেই জায়গা থেকে আমি কোনোদিনই হিসেব করিনি। কিন্তু এই যে বলেন না ফ্যান্টাসি, আমি জানি না আমি কতটা নোংরা জায়গাতে আমাকে আজ বলতে হবে, মুখে উচ্চারণ করতে হবে। হ্যাঁ, আপনাদের চোখে আমি খারাপ, আমি নির্লজ্জ, কিন্তু চক্রবর্তী ফ্যামিলি কি ধোয়া তুলসী পাতা? এবারে নাটকটা দেখুন। আমার শুভসাচীর সাথে যখন পরিচয় হয় তখন ওর অলরেডি এক্স গার্লফ্রেন্ডস প্রচুর এক্সিস্ট করছে। এবং আমাকে ওর সাথে, আমি জানি না এটা কি বলা ঠিক হবে, তার পুরনো এক্স গার্লফ্রেন্ডের সাথে ও সেক্সুয়াল কিছু ভিডিও তুলে রাখতো যেগুলো আমাকে দেখাতো, এবং সেগুলো ছিল ওর ফ্যান্টাসি। এবং লোককে দেখিয়ে সেক্স করতে হবে, ফ্যান্টাসি। আমি এগুলোকেই ভাবতাম বোধহয় নর্মাল। আমার পাশে অন্য মেয়েকে শুয়ে সেক্স, সেটা আমাকে দেখতে হবে, আমায় ভিডিও করতে হবে। কে আটকে উঠছেন না? শুভসাচী বাবু এত সুন্দর লেখেন, এত সুন্দর মানুষ। সে নামগুলো আমি জানি, আপনাদেরই পরিচিত মুখ, কিন্তু আমি তাদের নাম বলবো না। আর এই যে সায়ক চক্রবর্তী বলেন, যখন আমার সাথে পরিচয় হয়, কোন ছেলের সাথে সম্পর্ক ছিল তার, এবং তার সাথে সেক্স করতে গিয়ে তার পেনিস ছিঁড়ে যায়, এবং রুবি হসপিটালে সে ভর্তি হয়, একটু খোঁজ নিয়ে দেখুন কোন ছেলে, তার নাম আমি নেব না, কারণ সে আমার কোনো ক্ষতি করেনি। হ্যাঁ, বাচ্চা হয়েছিল আমার, তার কারণটা হলো আমি চেয়েছিলাম, অ্যাক্সিডেন্টাল বেবি ছিল আমার, কেউ চাইনি। আমি যেদিন প্রথম যখন আমি প্রেগনেন্ট হই, আমি যখন বলি যে আমি প্রেগনেন্ট, তখন সায়ক বলে ছি 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 তুই প্রেগনেন্ট। তার মা আমাকে বলেছিল যে আমি তো কখনো চাইনি আমার বংশ বিস্তার হোক, তোমরা ভেবে দেখো কি করবে। বহুবার আমাকে নিয়ে যাওয়া হয়েছিল হসপিটালে, মেডিকেল হসপিটাল নিয়ে গিয়ে আমাকে অ্যাবর্শনের ওষুধ হাতে নিয়ে আমি ফিরে এসেছি, যে না আমি কথা দিয়েছিলাম যে না বাচ্চাটাকে বাঁচতে দাও, আমি ফিনান্সিয়ালি, আমি সামাজিকভাবে, আমি কোনো রকমভাবে আমি তোমাদের উপরে ডিপেন্ডেন্ট হব না। কোনোদিন হইও নি। যে ফ্ল্যাটটাতে আমি ভাড়া থাকতাম তার হাফ ভাড়া আমি দিতাম, সব্যসাচী জুতো থেকে মাথা যত যাও পড়তো পুরোটাই আমি খরচা করতাম, আমি সেটা হ্যাপিলি করতাম। তার কারণটা হলো আমি ভালোবাসতাম, এবং আমার মনে হতো যে না একটা মেয়ে কেন করতে পারবে না, একটা ছেলে যদি করতে পারে একটা মেয়ে কেন করতে পারবে না। হ্যাঁ, আমার আগে বিয়ে ছিল, আর সেই কথাটাই বার 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 বলে আমাকে দিনের পর দিন ব্ল্যাকমেল করা হয়েছে, এবং বলা হয়েছে যে আজ ওই মেয়েটাকে নিয়ে আমার বিছানায় শোয়া, তাহলেই আমাদের সম্পর্কটা ঠিক থাকবে। আমি তাই করে গেছি বোকার মতন। আমি নিজে রেকর্ডিং করেছি। আর সমস্তটা নাটক আপনারা দেখেন। আমি লাস্ট বলেছিলাম যে আমি দেখ তোদের লাইফ থেকে আমি বেরিয়ে গেছি। ইনফ্যাক্ট ডিভোর্সের আগে পর্যন্ত সায়ক চক্রবর্তী আমাকে বুঝিয়েছে, দেখ আমাদের এই ফ্যামিলি যে ড্রামাটা আমরা দেখাই সেটা আমাদের বিজনেস, এর থেকে বেরিয়ে যাস না, সবাই তোকে ছিছি করবে, তোকে কেউ কেউ বাঁচতে দেবে না তোকে। আবার এই সলিউশনও দিয়েছে, দাদা তোকে ভালোবাসে না কি, দাদা তোর অন্য ছেলে অন্য মেয়ের সাথে শুচ্ছে তো কি হয়েছে, তুই অন্য কোনো ছেলের সাথে শো, কিন্তু সম্পর্কটাকে ঠিক রাখ। লাস্ট এই কথাটাও আমাকে শুনতে হয়েছে। আজ আমার নতুন বিয়ে হয়েছে, আমি আজ সাহস করে সমস্তটা বলছি।
আমার নতুন শ্বশুর বাড়ি সবাই দেখছে, আপনারা সবাই দেখছেন।